শোনো, তাহলে এই কাজ ক্ষমতা শক্তির আমরা প্রমাণগুলি করাইছি। প্রমাণ তো পরীক্ষা আসবে না, লাগবেও না, খাতাগুলি দেখে নিবা। আজকে হচ্ছে আমরা ডিরেক্ট সূত্র লিখবো, মানে স্প্রিং সম্পর্কিত যা আছে সব সূত্রগুলো লিখবো। তারপরে এইটার কনসেপ্ট যতগুলো আছে তার মতো একটা ঘর্ষণের মেথড থাকবে, পুরোটা একসাথে সমাধান করব। লিখো লিখো কাজ ক্ষমতা শক্তির স্প্রিং এর সূত্র সমূহ। স্প্রিং আমরা পড়বো তিনটা চ্যাপ্টারে। একটা হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা, আরেকটা হচ্ছে সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম, আরেকটা হচ্ছে অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি। এদিক দিয়ে যাও, লিখো। তো কিছু জিনিস যেমন তোমাদেরকে স্প্রিং কাটলে কি হয় সেটা পড়াইছি, স্প্রিং জোড়া লাগালে কি হয় সেটাও পড়াইছি। এগুলো আর আজকে এখানে আনবো না। কাটলে এবং জোড়া লাগালে কি হবে সেগুলো আমরা অষ্টম অধ্যায়ে দেখবো পর্যাবৃত্ত গতিতে। কাজ শক্তি ও ক্ষমতা কি পার্ট করাবো আজকে? লিখো। প্রথমে আমরা কি করছিলাম, একটা স্বাভাবিক স্প্রিং নিব। এটা হচ্ছে একটা স্বাভাবিক স্প্রিং, শুধু সূত্রগুলো লিখবো। এই স্প্রিং এর এইখানে হচ্ছে যুক্ত, আর এটার নাম হচ্ছে মুক্ত প্রান্ত। মুক্ত প্রান্ত, আসো, এটা হচ্ছে মুক্ত প্রান্ত। এরকমও থাকতে পারে, অন্যরকমও থাকতে পারে। কিরকম একটু খেয়াল করো। এভাবেও থাকতে পারে। এই আমরা দুইটা পজিশন নিলাম। তাহলে যেখানে ধরে আমরা টান দিব বা যেখানে ভর যুক্ত করব সেটা হচ্ছে মুক্ত প্রান্ত। তাহলে এখানে ধরে যদি আমরা টান দেই স্প্রিং কি হবে? প্রসারিত হবে। কতটুকু প্রসারণ? x পরিমাণ প্রসারণ। আর যদি ভিতরের দিকে ঠেলা দেই তাহলে সংকোচন। এখান থেকে এই ভিতরের দিকে এটা হচ্ছে সংকোচন, আর বাইরের দিকে এটা প্রসারণ। কথা বুঝে গেল? আচ্ছা, আমরা যখন লিমিট বসাবো, ইন্টিগ্রেশনের ম্যাথগুলো যখন করব, তখন এটা হচ্ছে জিরো পজিশন। জিরো থেকে এটা কি হবে? প্লাস এক্স, ডান দিকে, ডান দিকে। আর জিরো থেকে যখন সংকোচন করব তখন ভিতরের দিকে মাইনাস, তখন এটা হবে কত? মাইনাস, সরি, এটা তো জিরো পজিশন, আর এটা কত? মাইনাস এক্স। তাহলে সংকোচনটা বোঝানোর জন্য আমরা কি করব? মাইনাস দিব। আর প্রসারণ বোঝানোর সময় কিছুই দিতে হবে না, কিছু না থাকলেই প্লাস ধরে নিতে হবে। অথবা মনে করো এই স্প্রিংটাকে আমরা এভাবে রাখলাম, তারপরে m কেজি ভরের একটা বস্তু যুক্ত করলাম, তাহলে প্রসারণ হবে কি না? কেন? ভরের জন্য। তাহলে ভর পৃথিবীর নিচের দিকে টানে কতটুকু? mg। তাহলে যদি বস্তু যদি ঝুলাই দেই তাহলে এখানে কার্যকর বল কত? mg। তবে এখানে কথা আছে, যখন বুয়েটের কনসেপ্টগুলো যখন পড়াবো তখন এটার আমি পানির ভিতর ডুবাই দিব। তাহলে ওজন তো নিচের দিকে কাজ করে, পানিতে ডুবাই দিলে বস্তুর ওজন একটু কম মনে হবে না বেশি মনে হবে? কেন? কেন? প্লবতা, প্লবতা। নিচের দিকে ওজন কাজ করবে আর বিরোধী উপরের দিকে ধাক্কা দিবে। আমরা এটাও ধরে নিচ্ছি এখানে কোনো বাতাস নাই, কারণ বাতাস থাকলেও তো প্লবতা কাজ করবে। প্লবতা কাজ করবে দুই ধরনের বস্তুর জন্য, প্রবাহী বস্তুর জন্য। একটা হচ্ছে লিকুইড আর একটা বাতাস, এয়ার। দেখো এইটার মুক্ত প্রান্ত ধরে আমরা বাইরের দিকে টান দিছিলাম, কত বলে? F বলে টান দিছিলাম। ছেড়ে দেওয়ার পরে F বলে সে ভিতরের দিকে আসবে। ভিতরের দিকে যেই বলে আসবে সেই বলটাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স, এটার বাংলা নাম কি? প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল আবার আগের জায়গায় প্রত্যাবর্তন করবে। অর্থাৎ এটাকে আমরা বাইরের দিকে টান দিছি, ছেড়ে দেওয়ার পরে সমান বলে সে ভিতরের দিকে গতিশীল হবে যদি কোনো ধরনের ঘর্ষণ না থাকে। তাহলে এখানে আমাদের প্রসারণ হচ্ছে x, অথবা সংকোচন হচ্ছে x, অথবা যদি ভরটা কোনো বস্তু স্প্রিং এর উপর যদি ভরটা যুক্ত করে দেই তাহলে যতটুকু প্রসারণ হবে সেটাও কত? x। এখানের প্রসারণটা হচ্ছে আমাদের টানের কারণে বা আমাদের ভিতর দিকে ঠেলার কারণে, আর এখানের প্রসারণটা কেন হয়েছে? ভরের কারণে, ওজনের কারণে, নিচের দিকে পৃথিবীর টানের কারণে। যেভাবেই হোক এটা প্রসারণ, এটা প্রসারণ, এটা সংকোচন। আর এখানে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে প্রত্যয়নী বল। এই প্রত্যয়নী বলটা কেন উৎপন্ন হয় এটা আমরা পড়বো সপ্তম অধ্যায়ে। স্থিতিস্থাপকতার কারণে। কোন একটা রাবারকে টান দিয়ে ছেড়ে দাও, কোন একটা স্প্রিংকে টান দিয়ে ছেড়ে দাও, উল্টা দিকে আসে।
সবাই কি উল্টা দিকে আসে না, সব কিছু উল্টা দিকে আসে না। তুমি একটা বাঁশের কাঠিকে টান দাও, সে কিন্তু প্রসারিত হবে না, বরং বাঁকা করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ওগুলো হচ্ছে প্লাস্টিক পদার্থ। আর যেগুলো তোমার বাঁকা করা যায়, টান দিয়ে বড় করা যায়, আবার আগের অবস্থায় চলে আসে, এগুলো হচ্ছে ইলাস্টিক পদার্থ। ওদের ধর্মগুলোর নামই হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। ওকে, যাই হোক, প্রথমে আসো 1 নম্বর সূত্র। 1 লিখো। 1 নম্বর আমরা সূত্র প্রমাণ করে বের করছিলাম F সমান kx। একটা মাইনাস ছিল, মাইনাসটা তুলে দিছি আমরা। F সমান kx। এখানে কেটা কি? স্প্রিং ধ্রুবক। কোন কোন ক্ষেত্রে এটাকে আমরা বল ধ্রুবক বলবো, নিউটনের বলবিদ্যা আমরা দেখাবো। আপাতত এটার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক, কেটার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। দুই। আচ্ছা, যদি বস্তুটা যদি ঝুলানো থাকে তাহলে F সমান কি হবে? mg। F সমান mg, mg সমান kx। কখনো এরকম হইতে পারে যে একটা বস্তুর ভর দেওয়া আছে, তোমাকে স্প্রিং ধ্রুবক বের করতে বলছে, তাহলে k সমান কত? mg বাই x। আর mg পরিবর্তে যদি কোনো বল দেওয়া থাকে সেই বলটাই বসাবা, f বাই x। একক। স্প্রিং ধ্রুবকের কয়টা একক? স্প্রিং ধ্রুবকের কয়টা একক? 3টা একক। 2টা একক আমরা এখান থেকে পাবো, আর একটা একক পাবো কৃতকাজ থেকে। আপাতত 2টা বের করি, 3টা ইম্পর্টেন্ট। 1 নাম্বার দেখো, k সমান কি? f বাই x না? তাহলে বলের একক নিউটন, দূরত্বের একক মিটার, তাহলে নিউটন পার মিটার। 2 নাম্বার ভরের একক কেজি, ত্বরণের একক m^2, দূরত্বের একক মিটার, মিটার মারি ফেললাম, তাহলে কেজি sec^2, কেজি sec^2। আচ্ছা, এটা তো ভিডিও চ্যানেল, মোবাইল খুঁজতে আছে। এই হচ্ছে 2টা একক। পড়াশোনা করো, কারণ মাত্র তোমাদের আছে আর 1 বছর। কারণ আগামী ডিসেম্বরে কি করবা? টেস্ট পরীক্ষা দিবা। এই যে ধরো, আমরা সবসময় কি ভালো উদাহরণগুলো সামনে নিয়ে আসি। সাদিয়ার কথাই ধরো, বা ওর ফ্রেন্ডের কথা ধরো। আমাদের এখান থেকে মেডিকেল এথিক্সে 5 জন, তাহলে 5 জন কি হবে এখন? ডাক্তার হবে। আর যদি মেডিকেলে কেউ না, মানে প্রাইভেটে যদি আর কেউ না পড়ে, তাহলে বাকিরা ডাক্তার হওয়ার সুযোগ নাই। কিন্তু ওরা একই জায়গায় পড়ছে, এই ব্রাঞ্চগুলোতেই পড়ে গেছে। তো পরিশ্রম খুবই কম, কিন্তু ফলাফল একেবারে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরেও। কারণ তুমি 1 বছর 1.5 বছর কষ্ট করে পড়লেই তো তুমি ডাক্তার হইতে পারতেছো, ইঞ্জিনিয়ার হইতে পারতেছো, ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছো। ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, বাট ওইরকমও না। কিন্তু তোমার তো উচিত ভালো একটা মানে পরিবেশে যাওয়া। তো ভালো একটা পরিবেশে গেলে তুমি একটা ভালো রেজাল্ট করতে হবে, আর না হলে এগুলো হারাই ফেলবে, হতাশায় চলে যাবা। তাহলে দেখো, এখান থেকে আমরা একটা একক বের করছি, এখান থেকে আরেকটা একক বের করছি। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা মাত্রাটা বের করে ফেলতে পারি কিনা একটু দেখো তো। মাত্রাটা বের করে ফেলতে পারি কিনা? কেজি কিসের একক? ভরের একক। তাহলে ভরটাকে আমরা ইংলিশে কি বলি? মাস। মাসের প্রথম বর্ণ এম, এম। আর এটা কি? সেকেন্ড। সেকেন্ড কিসের একক? সময়, টাইম, তাহলে টি ইনভার্স। তাহলে মাত্রাটাও বের করে ফেললাম, টি ইনভার্স। ওকে, এখানে কিন্তু একটা মাইনাস ছিল, মাইনাসটা এখন আমরা কাউন্টে আনি নাই, এটা যখন ব্যাখ্যা করছিলাম তখন দিছি। দেখো, বলো এখানে কোনো প্রশ্ন আছে কিনা? আছে? নাই। এবার লেখো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর সূত্র। 3, এই স্প্রিংটাকে মনে করো এই স্বাভাবিক অবস্থা থেকে আমরা স্প্রিং, কথা বলি না, এই x1 পরিমাণ প্রসারণ করলাম, জাস্ট x1। যে আগে এতটুকু ছিল মুক্ত প্রান্ত, মুক্ত প্রান্ত থেকে আমরা x পরিমাণ টান দিছি। তাহলে টান দিতে শক্তি খরচ হয়েছে কিনা? অবশ্যই। তুমি জাদু মন্ত্র দিয়ে তো আর এটা টান দিলে হবে না। এই এভাবে টান দিছে, তাহলে শক্তি খরচ করছে কিনা? করছে। ছেড়ে দেওয়ার পর সে আবার গতিশীল হচ্ছে। এই গতিশীল হওয়ার জন্য শক্তিটা কই পাইছে? আমার থেকেই পাইছে। আমার শক্তিটাই সেখানে গেছে, তারপর রূপান্তরিত হয়ে সেটা গতিশক্তিতে পরিণত হবে।
মনে করো আমি এখন টান দিছি, তাহলে টান দেওয়ার পর আমার শক্তিটা কই গেছে? স্প্রিং এ গেছে, জমা আছে। এই যে x পরিমাণ টান দেওয়ার কারণে স্প্রিং এ যে শক্তিটা জমা হবে এটার নাম হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি। স্থিতি শক্তি বলাটা বেটার, স্থিতি শক্তি। যখন ছেড়ে দিব এই শক্তিটাই কিসে রূপান্তর হবে? গতি শক্তিতে রূপান্তর হবে। তাহলে দেখো তো স্প্রিংটা জিরো অবস্থান থেকে তার একটা সরণ হয়েছে না? তাহলে এই সরণের জন্য যতটুকু কৃত কাজ হয়েছে, যতটুকু শক্তি লাগবে, এটাকে আমরা আবার কৃত কাজ বলতে পারি। স্প্রিং প্রসারণে কৃত কাজ, শুধু প্রসারণ না, সংকোচনও কাজ হবে, তা প্রসারণ হিসাবে ধরে নিচ্ছি। তাহলে x পরিমাণ প্রসারণ, কত কৃত কাজ? W1। এটা আমরা প্রমাণ করছি হাফ অফ কে x স্কয়ার। স্প্রিং প্রসারণের কৃত কাজ হচ্ছে হাফ অফ কে x স্কয়ার। এটা হচ্ছে প্রথম টানে কৃত কাজ। প্রথম টান, আমার কাছে একটা স্প্রিং আছে, তাকে আমি টান দিলাম, এটা হচ্ছে প্রথম টান। প্রথম টানে যতটুকু কাজ হয়েছে এটা হচ্ছে হাফ অফ কে x1 স্কয়ার। এখন আমরা দ্বিতীয় টানে কাজ বের করতে চাই। দ্বিতীয় টান, এই স্প্রিংটাকেই মনে করো এখান থেকে, প্রথমে এখানে ছিল তো, এইখান থেকে আমরা টান দিছি, টান দিয়ে মনে করো এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে দ্বিতীয় টান। এই দ্বিতীয় টানে কৃত কাজ বের করতে হবে। এখন হিসাবটা তোমাকে বুঝতে হবে। হিসাবটা কই থেকে করবা? সব সময় জিরো থেকে, সব সময় জিরো থেকে। তাহলে আমার স্প্রিংটা আগে ছিল কোথায়? এখানে না? এইখান থেকে এখন কোথায় গেছে? এইখানে। তাহলে জিরো অবস্থান থেকে মুক্ত প্রান্ত যেখানে ছিল ওখান থেকে টোটাল যে প্রসারণ এটা হিসাব করতে হবে। টোটাল প্রসারণটা হচ্ছে x2, একদম জিরো থেকে। যে জিরো প্রসারণ কোথায় ছিল? এখানে। তারপর প্রথম টান দিছি কোথায়? x1 এখানে। এখান থেকে টান দিয়ে, এখান থেকে টান দিয়ে এখানে নিছি। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় টান কোনটা? এটা না? দ্বিতীয় টান এটা, আর এটা কি? প্রথম টান। তাহলে প্রথম টানে x1 পরিমাণ প্রসারণ হয়েছে, তাহলে কৃত কাজ হচ্ছে হাফ অফ কে x1 স্কয়ার। ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ করছে, এখন আর লাগবে না। এখন এইখান থেকে আমরা আবার টান দিছি, এটা হচ্ছে দ্বিতীয় টান, কিন্তু টানটা তুমি এখান থেকে দিছো, এই লাল অংশটার কৃত কাজ বের করতে হবে। তাহলে প্রসারণ তুমি হিসাব করবা কই থেকে? জিরো লেভেল থেকে। তাহলে জিরো লেভেল কোনটা? এটা হচ্ছে জিরো লেভেল। তাহলে জিরো লেভেল থেকে প্রথম টানের জন্য প্রসারণ কোনটা? এটা। আর দ্বিতীয় টানের মোট প্রসারণ কোনটা? x2। আচ্ছা, তাহলে একবার দেখো তো বুঝো কিনা। বুঝো কিনা একটু দেখো তো। x1 হতে x2 তে নিতে কৃত কাজ অথবা সঞ্চিত শক্তি, যাই বলো, সঞ্চিত শক্তি W। এই W এটা আমরা দুই ভাবে বের করব। প্রথমে আগে একদম সিম্পল প্রসেসটা দেখো, একদম সিম্পল। আচ্ছা, একদম জিরো লেভেল থেকে টোটাল টান কতটুকু? x2। তাহলে x2 তে যাইতে কৃত কাজ কতটুকু? W2। তো W2 কত হবে? W2 কত হবে? হাফ অফ কে x2 স্কয়ার। টোটাল একদম জিরো থেকে টোটাল, এই জিরো থেকে টোটাল প্রসারণ কত? x2। এখানে কৃত কাজটা হচ্ছে কত? W2। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথম টানে কৃত কাজ কত? W1। একটু খেয়াল করো তো, যদি W1 টা বাদ দেই তাহলে কি পাচ্ছি? বর্ধিত অংশটা, দ্বিতীয় টানের বর্ধিত অংশটা। তাহলে প্রথমে এখান থেকে x1 পরিমাণ টান দিয়েছে, কৃত কাজ কত? হাফ অফ কে x1 স্কয়ার। তারপর এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসছি, এই অংশটা আমি বের করতে চাই, কিন্তু প্রসারণের নিয়ম অনুসারে প্রসারণটা ধরতে হবে একদম শুরু থেকে। তাহলে শুরু থেকে এখানে নিয়ে আসছি, ক্লিয়ার? এরপরে শুরু থেকে কোথায় নিয়ে আসছি? এখানে। তাহলে এখানে শুরু থেকে টোটাল কাজটা কত? হাফ অফ কে x2 স্কয়ার। কিন্তু আমি তো এটা চাই না, আমি চাই প্রথম টানের পরের কাজটা বের করতে। তাহলে কি করতে হবে? W2 থেকে W1 বাদ দিতে হবে। তাহলে W2 মাইনাস W1 মাইনাস হাফ অফ কে x1 স্কয়ার। হাফ অফ কে এটা কমন নাও, হাফ অফ কে x2 স্কয়ার x1 স্কয়ার। ইন্টিগ্রেশনের নিয়ম যখন তোমাদের পড়াইছিলাম একটু করে মনে করাই দিই। ইন্টিগ্রেশনের এই ফর্মুলাটা আমরা নিয়ে আসলাম এভাবে, w সমান হাফ অফ কে x থার্ড ব্র্যাকেট, নিচে কি ছিল?
x1 লোয়ার লিমিট x1 মানে যেখান থেকে এইখান থেকে শুরু করছে তাই তো x1 থেকে কোথায় গেছি x2 তে তাহলে শুরু শেষ আর ভিতরে কি ছিল x স্কয়ার হাফ অফ কে x স্কয়ার নিচে হয় শুরুটা আর উপরে শেষটা তখন লিমিটটা কিভাবে বসাইতাম একটু দেখো তো হাফ অফ কে এই x এর জায়গায় চলকের জায়গায় আপার লিমিট মাইনাস এই চলকের জায়গায় মিললো একই কথা তুমি এটা ব্যবহার করো আর এটা ব্যবহার করো কোনো অসুবিধা নেই কারণ সূত্রের প্রমাণটা তোমাকে দিতে হচ্ছে না একটি স্প্রিংকে প্রসারিত বা সংকুচিত পালন বলেছেন ঠিক আছে সংকুচিত না হ্যাঁ সংকুচিত ঠিক আছে না একটি স্প্রিংকে প্রসারিত বা সংকুচিত করে এর মুক্ত প্রান্তে m কেজি ভরের কোন বস্তু যুক্ত করে ছেড়ে দিলে বস্তুটি কত বেগে গতিশীল হবে ব্র্যাকেট ঘর্ষণবিহীন তল এখন যেটা হিসাব করব কোনো ঘর্ষণ ছাড়া তারপরে ঘর্ষণ সহ হিসাব করব একটি স্প্রিংকে প্রসারিত বা সংকুচিত করে এর মুক্ত প্রান্তে m কেজি ভরের কোনো বস্তু যুক্ত করে ছেড়ে দিলে বস্তু কত বেগে গতিশীল হবে দেখো এই হচ্ছে স্প্রিং স্বাভাবিক স্প্রিং এই স্প্রিংটাকে এখন আমরা প্রসারিত করে তার মুক্ত প্রান্তে কত m কেজি ভরের একটা বস্তু যুক্ত করে ছেড়ে দিব কতটুকু প্রসারণ হয়েছে x পরিমাণ প্রসারণ হয়েছে অথবা তুমি সংকোচন করো একই কথা এই হচ্ছে স্বাভাবিক অবস্থা এখান থেকে তুমি তাকে সংকোচন করো এই সংকোচন করলাম x পরিমাণ সংকোচন করছি এবার মনে করো এখানে একটা বস্তু যুক্ত করে ছেড়ে দিব ক্লিয়ার তাহলে এই স্বাভাবিক স্প্রিংটাকে x পরিমাণ প্রসারণ করছি তাহলে অথবা এই স্প্রিংটাকে x পরিমাণ সংকোচন করছি কৃত কাজ কত বা তার মধ্যে কতটুকু শক্তি জমা আছে হাফ অফ কে x স্কয়ার ঠিক x পরিমাণ প্রসারণ করলেই হাফ অফ কে x স্কয়ার এখন এই যে প্রসারণ করলাম ছেড়ে দিব তাহলে ছেড়ে দিলে এই শক্তিটা এখন কিসে রূপান্তর হবে গতি শক্তিতে এইদিকে সে v বেগে গতিশীল হবে এই তলে কোনো ধরনের ঘর্ষণ নাই তাহলে w সমান হাফ mv স্কয়ার সমান হাফ অফ কে x স্কয়ার হাফ কেটে দিলাম তাহলে v স্কয়ার সমান k x স্কয়ার বাই m সুতরাং v সমান √k বাই m ইনটু x এত বেগে গতিশীল হবে √k বাই m ইনটু x যখন আমরা তোমাদেরকে অষ্টম অধ্যায় যখন পড়াবো পর্যাবৃত্ত গতি যখন পড়াবো তখন এটার নতুন একটা পরিচয় দিব এই যে √k বাই m যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওমেগা কৌণিক বেগ কৌণিক কম্পাঙ্ক এটা অষ্টম অধ্যায়ে আমরা নতুন করে প্রমাণ করে বের করব তখন v এর সূত্রটা এখন লিখিও না তখন v এর সূত্রটা হয় ওমেগা x কিসের সাথে মিলে যাচ্ছে ওমেগা আর এর সাথে মিলে যাচ্ছে রৈখিক বেগ এটার সাথে মিলে যাচ্ছে তাই এই সূত্রটা আবার তোমরা ইয়াতে পড়াবো এই অষ্টম অধ্যায়ে পড়াবো পর্যাবৃত্ত গতি
তাহলে v সমান √k/m * x। আর যদি x স্কয়ার রেখে দাও অসুবিধা নাই, ব্র্যাকেটের ভিতর রেখে দিতে পারবা। তবে একটু চেষ্টা করবা যখন সিকিউতে আসবে ডিরেক্ট ইউজ না করে এখান থেকে করার জন্য। আর যদি তোমার ইয়াতে আসে এমসিকিউতে আসে ডিরেক্ট ব্যবহার করবা √k/m * x। বুঝা গেল? তাহলে এটা কি কোন একটা স্প্রিং এর মুক্ত প্রান্তে, অর্থাৎ স্প্রিংটাকে আমি টান দিব অথবা সংকোচন করব, করে একটা বস্তু যুক্ত করে ছেড়ে দিব। বুঝা গেছে? মনে করো বিশাল বড় এক স্প্রিং, এত বড়, এটাকে সংকোচন করে তোমার সেখানে বসাই দিলাম, ছেড়ে দিলে কি হবে? ছিটকায় গিয়ে পড়বা। এটার সাথে আবার প্রাসের সম্পর্ক আছে, প্রাসেরও সম্পর্ক করাবো। কিরকম? এই হচ্ছে তল, এই হচ্ছে তল। এই মনে করো এখানে একটা স্প্রিং সংকোচন করে রাখছি, সংকোচন করে মনে করো তোমার এখানে বসায় রাখছি। তাহলে স্প্রিংটা যখন ছেড়ে দিব, এই এম ভরে তুমি কিভাবে পড়বা? ছিটকায় গিয়ে পড়বা। প্রাস, প্রাস। তখন এই যে ব্যাগটা, এই ব্যাগটাই হচ্ছে ভি নট, আর থিটা নট কত? 0 ডিগ্রি। এটা এইচ, এটা এক, মনে আছে? তখন এইচ এর সূত্র কি হবে? হাফ অফ জিটি স্কয়ার। আর এক্স এর সূত্র কি হবে? ভি নট ইনটু টি। এই যে কত দূরে গিয়ে পড়বা, কত উচ্চতা থেকে পড়বা, কত বেগে পড়বা, কত কোণে পড়বা, সবই বের করা যাবে। তাহলে মিল আছে কিনা? আছে। এটার সাথে স্প্রিং এর সাথে পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায়, নিউটনের বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, গতিবিদ্যা, 5টা অধ্যায়ের মিল আছে। তো একটা অধ্যায় থেকে অন্য অধ্যায়ে চলে যাওয়া যায়। আচ্ছা দেখো, লিখো তলে ঘর্ষণ থাকলে একই জিনিস, শুধুমাত্র তলে ঘর্ষণ থাকবে। কথা বলি না। এই হচ্ছে স্প্রিং, এটাকে আমরা প্রসারণ করছি। কতটুকু প্রসারণ করছি? x পরিমাণ। ওকে, x পরিমাণ প্রসারণ করে ফেলছি। তাহলে করে ফেলার কারণে তার মধ্যে শক্তি কতটুকু জমা আছে? হাফ অফ কে x স্কয়ার। তারপর এখানে একটা বস্তুকে রেখে দিলাম, ছেড়ে দিব। বস্তুটার ভর কত? m কেজি। ছেড়ে দিব। তাহলে w টা কিসে রূপান্তর হবে? হাফ অফ mv স্কয়ার। এটাই আগে করছি, কিন্তু এখন আমার ইচ্ছা আমি তলে একটু ঘর্ষণ দিয়ে দিব। এই তলে একটু ঘর্ষণ দিয়ে দিলাম। হ্যাঁ, এই তলে ঘর্ষণ আছে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক কত? মিউ কে। ঘর্ষণ বল কত? এফ কে। এফ কে মিউ কে কেন বলছি? কোনো কারণে যদি এফ কে দেওয়া না থাকে অসুবিধা কি? মিউ কে ইনটু আর, আর কত? এমজি। নিউটনের বলবিদ্যা যেটা শুরু করছে ওখানে পড়াবো। সাইন থিটা হবে কখন? কস থিটা হবে। সাইন থিটা কোথায়? হেলানো তল থাকলে। এখন হেলানো তল নাই। তাহলে মিউ কে ইনটু আর, আর মানে প্রতিক্রিয়া বল। কিসের প্রতিক্রিয়া বল? কোনো একটা বস্তু সমতলে আছে, তাহলে নিচের দিকে বল দিচ্ছে কত? mg। তাহলে উপরের দিকে নরমাল ফোর্স বা রিঅ্যাকশন ফোর্স কত দিচ্ছে? mg। তখন mg টা আমরা এখানে বসাই দিই। তো কোনো কারণে ডাইরেক্টলি যদি ঘর্ষণ বল না দিয়ে যদি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে, অসুবিধা কি? তুমি ঘর্ষণ বল বের করে নিবা। বুঝছো? আচ্ছা, এখন হাফ অফ কে এক্স স্কয়ার। হাফ অফ কে এক্স স্কয়ার, কথা ভালো করে মাথায় ঢোকাও। হাফ অফ কে এক্স স্কয়ার যদি ঘর্ষণ না থাকতো, এটাই কিসের রূপান্তর হইতো? গতিশক্তিতে। এখন এই পুরা শক্তিটা ঘর্ষণ, পুরা গতিশক্তিতে রূপান্তর হবে কিনা? কখনোই হবে না, ঘর্ষণে কিছু লস হবে। তাহলে এই বস্তুটা যখন এই দিকে গতিশীল হবে, এই দিকে যখন গতিশীল হবে, এদিকে কতটুকু শক্তি দিয়ে? এতটুকু শক্তি দিয়ে, তখন ঘর্ষণ বল তাকে উল্টা দিকে বাধা দিবে। উল্টা দিকে বাধা দেওয়ার কারণে এখানে ঘর্ষণ বলের কারণে যে শক্তিটা নষ্ট হবে ওটা হচ্ছে ডব্লিউ কে। তাহলে এই দিকে আসতেছিল কতটুকু শক্তি দিয়ে? হাফ অফ কে এক্স স্কয়ার। এই শক্তি থেকে ঘর্ষণের কারণে কিছু শক্তি নষ্ট হবে, তাহলে ওটার নাম আমরা কি দিয়েছি? ডব্লিউ কে। তাহলে বলো, এই যে ঘর্ষণের শক্তি যেটা নষ্ট হচ্ছে, এটা কি এখান থেকে, অর্থাৎ ডব্লিউ সমান কত? হাফ অফ এম বি স্কয়ার। ভালো করে বুঝে বলো, হাফ অফ এম বি স্কয়ার থেকে বিয়োগ হবে নাকি হাফ অফ কে এক্স স্কয়ার থেকে বিয়োগ হবে? কনফিউশন। মনে করো এই আমি এটা মুছে দিলাম। এখন তোমার কথা হচ্ছে ঘর্ষণ শক্তিটা বাদ দিবা কোত্থেকে? হাফ অফ এম বি স্কয়ার থেকে নাকি হাফ অফ কে এক্স স্কয়ার থেকে? কার থেকে বাদ দিবা? তাহলে এত কনফিউশনের দরকার নাই, একদম সহজ হিসাবে আসো। স্প্রিং এ এখন শক্তি আছে কতটুকু? হাফ অফ কে এক্স স্কয়ার।
যদি ঘর্ষণ না থাকতো তাহলে হাফ অফ কে এক্স স্কয়ারটা কিসে রূপান্তর হইতো? তো হাফ অফ এম বি স্কয়ারটা কই থেকে পাইছো? হাফ অফ এম বি স্কয়ারটা কই থেকে আসছে? হাফ অফ কে এক্স স্কয়ার থেকে আসছে। তাহলে ডিপেন্ডেন্ট কে? বেগ, কারণ আমি স্প্রিং এ কি করছি? প্রসারণ করে ফেলছি। তাহলে স্প্রিং এ এখন শক্তি জমা আছে না? আছে। তাহলে ছেড়ে দিলে এখান থেকে কি বের হবে? ব্যাক। তাহলে ব্যাক ডিপেন্ড করতেছে, নির্ভর করতেছে কার উপর? হাফ অফ কে এক্স স্কয়ারের উপর। তাহলে হাফ অফ কে এক্স স্কয়ার থেকে তুমি যা পাবা সেটা গতি শক্তিতে রূপান্তর হবে। তাহলে টান দিলাম, হাফ অফ কে এক্স স্কয়ার ছেড়ে দিলাম, তাহলে হাফ অফ কে এক্স স্কয়ার থেকে ঘর্ষণ শক্তিটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে যেই শক্তিটা থাকবে ওইটা গতি শক্তিতে রূপান্তর হবে। তাহলে কোনটা আগে? হাফ অফ কে এক্স স্কয়ার আগে না গতি শক্তি আগে? হাফ অফ কে এক্স স্কয়ার। তাহলে হাফ অফ কে এক্স স্কয়ার থেকে ঘর্ষণের কারণে যে শক্তিটা আছে এটা নষ্ট হওয়ার পরে বাদ দেওয়ার পরে যেটা থাকবে ওইটা গতি শক্তিতে রূপান্তর হবে। কথা বুঝছো কিনা? ওকে। তাহলে হাফ অফ কে এক্স স্কয়ার মাইনাস ডব্লিউ কে। ডব্লিউ কে মানে কত? এফ কে ইনটু এক্স। ঘর্ষণের জন্য বিনষ্টকৃত কাজ এফ অফ কে ইনটু এক্স। তাহলে হাফ অফ এম ডি স্কয়ার। তাহলে ইয়া করো, টুটো ওই পাশে পাঠিয়ে দাও। টুটো ওই পাশে পাঠিয়ে দিলে কত? বি স্কয়ার। আর ভাঙার দরকার নাই, রেখে দাও, ভাঙিও না, যা বলে এখান থেকে বের করবা। হাফ অফ এম বি স্কয়ার, হাফ অফ কে এক্স স্কয়ার, পুরোটা রেখে দাও। হ্যাঁ, এখন লিখো লিখো একটি নির্দিষ্ট উচ্চতা হতে কোনো বস্তু স্প্রিং এর উপর পতিত হলে। মানুষের মৃত্যুটা এখন একেবারে তুচ্ছ হয়ে গেছে। মাপ নাই। মাপ নাই। আমি খারাপ কিছু করিও নাই স্যার, মাফ করা। ভালো কিছু করলে সেগুলো বলে যাও, কনসিডার করবো, অসুবিধা নেই। স্প্রিং এর উপর থেকে এইচ কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। স্প্রিং এর উপর থেকে এইচ, এবার যাই দেখ স্প্রিং এর উপর থেকে মানটা বের করে নিবা। স্প্রিং এর উপর থেকে একটা বস্তুকে নিচে ছেড়ে দিব। আচ্ছা, অনেক সময় হয়তো এটা দেখো না, কিন্তু কিছু চেয়ার আছে স্প্রিং এর, বসলে একটু স্প্রিং এর কারণে নিচে নেমে যায়। এই যে তুমি যে এমজি দিছো ওইটার কারণে এক্স পরিমাণ সংকোচন হয়েছে, আবার উঠে গেলে কি হবে? উপরের দিকে চলে আসবে। এটা হচ্ছে মনে করো মুক্ত স্প্রিং। এম কেজি ভরের একটা বস্তু এখানে দিলাম, এখানে আসে সে আঘাত করলো। তো আঘাত করার কারণে স্প্রিংটা অবশ্যই সংকোচন হবে। সংকোচন হইল কতটুকু? এক্স পরিমাণ সংকোচন হইল। বলো, বস্তুর টোটাল বিভব শক্তির জন্য অতিক্রান্ত উচ্চতা কত? এটা এইচ। ধাক্কা দিল, চাপ দিল, বল প্রয়োগ করলো, করার পরে কি এক্স পরিমাণ সংকোচন হয়েছে না? এখন বস্তু কি এখানে না? তাহলে বস্তু আগে ছিল কোথায়? এখানে। এখন কোথায়? এখানে। তাহলে প্রসারণ কত? এটা কত? এইচ, আর এটা কত? এক্স। আচ্ছা, তাহলে টোটাল শক্তি mg h প্লাস x w, mg h প্লাস x। mg h প্লাস x। এই শক্তিটা কে দিছে? বস্তু দিছে। কার উপর? স্প্রিং এর কি পরিবর্তন হইল? কতটুকু? কথা কিন্তু ক্লিয়ার করে দিলাম যে বস্তু h প্লাস x থেকে নামছে, তাহলে টোটাল শক্তি দিছে কতটুকু? mg h প্লাস x। কার উপর? স্প্রিং এর উপর। তাহলে স্প্রিং এর কতটুকু সংকোচন হইল? x পরিমাণ। তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি কত? হাফ অফ কে এক্স স্কয়ার। এই শক্তিটা কই থেকে পাইছে? বস্তু থেকে। কতটুকু? mg h প্লাস x। এরকম তো হবে না যে আলতো করে আসলো, ছোঁয়া দিয়ে চলে গেল। তো ছোঁয়া দিয়ে চলে গেলে স্প্রিং তার সংকোচন হবে না, স্প্রিং কে মারতে হবে। তাহলে mg h প্লাস x। এবার এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, দ্বিঘাত সমীকরণ থেকে x টা আমরা বের করব অঙ্ক করে। আছে আজকে কনসেপ্টে আছে। ওকে, তাহলে কৃতকাজ সম্পর্কিত, সংকোচন প্রসারণ সম্পর্কিত এই হচ্ছে সূত্রগুলা। তারপরে স্প্রিং কাটলে কি হবে, জোড়া লাগাইলে কি হবে, টেনে ছেড়ে দিলে কি হবে,
জোড়া শ্রেণীতে লাগালে কি হবে, জোড়া সমান্তরালে লাগালে কি হবে, ওগুলা অষ্টম অধ্যায়ে আসতে পারে না। একটু খেয়াল করো তো যে এইটা একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় আছে, এখানে আমরা একটা লোহার বলকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম, তাহলে এটাকে ধাক্কা দিয়ে সে কি করবে, সংকোচন করবে। কতটুকু, x পরিমাণ। তাহলে কত ব্যাগে ধাক্কা দিছে, v ব্যাগে। আর কত ব্যাগে আসছে, u আদি ব্যাগে। কত সেটা আমি জানি না। কতটুকু দূরত্ব অতিক্রম করছে, s পরিমাণ। যদি বস্তুটা সমবেগে যায়, তোমার তো আর কেউ আটকে দেওয়ার পারবে না। তুমি তো লিখে ফেলবা যে হাফ অফ m v স্কয়ারে আঘাত করছে, আঘাত করে সে কি করছে, স্প্রিং এ এতটুকু শক্তি সঞ্চিত করছে। লাফাই করে ফেলবা যে এখান থেকে যেই ব্যাগে গেছে সেই ব্যাগে আঘাত করছে, তাহলে ব্যাগে আঘাত করার কারণে সে কতটুকু শক্তি দিছে, হাফ অফ m v স্কয়ার। এই শক্তির কারণে কি হয়েছে, x পরিমাণ সংকোচন হয়েছে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে s পরিমাণ সরণ ঘটাইছে, a পরিমাণ ত্বরণ গেছে, তাহলে এখান থেকে এখন v বাইর করতে হবে না? তাহলে v বের করার কতগুলো সূত্র আছে, অনেকগুলো সূত্র আছে। v সমান u প্লাস at, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস টুয়াইস as। এখান থেকে যে কোনো একটা শক্তি দিয়ে তুমি v বের করবা, তারপরে এটা ইউজ করবা। মাথায় ঢুকলো? যদি সমবেগে হয়, যেই বেগে যাত্রা করছে ওই বেগেই ধাক্কা দিবে। আর যদি ত্বরণে যায়, তাহলে এই স্প্রিংটার এখানে আসতে যেই ব্যাগ সেই ব্যাগ, এই ব্যাগ বের করার সূত্র হচ্ছে এটা অথবা এটা, যেটাই আসুক ওই v1 আর v2 টা বের করে এখানে বসাই দিবা। বুঝতেছো? কোনো কনফিউশন থাকলে বলো। আরেকবার বলি। এই হচ্ছে স্প্রিং। এই স্প্রিংটার এখানে একটা বস্তু আছে, কত, ইউ ব্যাগে যাচ্ছে, এই ত্বরণে যাচ্ছে, s পরিমাণ দূরত্ব অতিক্রম করার পরে স্প্রিংকে ধাক্কা দিছে। তাহলে স্প্রিং সংকোচন হইল, কতটুকু সংকোচন হইল, x পরিমাণ। কেন, হাফ অফ m v স্কয়ার এই শক্তি দিয়ে আঘাত করছে। এই শক্তি দিয়ে আঘাত করার কারণে স্প্রিং এর কি হয়েছে, x পরিমাণ সংকোচন হয়েছে। তাহলে x পরিমাণ সংকোচন হইলে স্প্রিং এর একটা সঞ্চিত শক্তি হবে। সেই শক্তিটা কই থেকে আসবে, ধাক্কা থেকে। কতটুকু শক্তি দিয়ে ধাক্কা দিছে, হাফ অফ m v স্কয়ার। এই ভিটা কি, কত ব্যাগে আসি এই বস্তুটাকে ধাক্কা দিছে, স্প্রিংটাকে ধাক্কা দিছে সেটা। এখন মনে করো সে বললো যে 10 মিটার পার সেকেন্ড ব্যাগে যাচ্ছে, গিয়ে ধাক্কা দিছে, কোনো ত্বরণ নাই, কিছু নাই, তাহলে ব্যাগ হচ্ছে 10। কিন্তু যদি এরকম হয় যে তার ত্বরণ দেওয়া আছে, তাহলে প্রতি সেকেন্ডেই তো তার ব্যাগ বাড়বে। ওই ব্যাগ বের করার দুইটা সূত্র তোমার কাছে আছে। একটা হচ্ছে সময় দেওয়া থাকলে v সমান u প্লাস at, আর যদি দূরত্ব দেওয়া থাকে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস টুয়াইস as। এই যে v ব্যাগে সে ধাক্কা দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে v সমান কি, রুট ওভার u স্কয়ার প্লাস টুয়াইস as। বুঝছো? আর যদি ঘর্ষণ থাকে, ঘর্ষণটা বাদ দিয়ে কার্যকরী ত্বরণটা বের করে তারপরে এখানে লিখতে হবে। বুঝছো? লিখো, তলে ঘর্ষণ থাকলে, তলে ঘর্ষণ থাকলে সূত্র এটাই, হাফ অফ m v স্কয়ার সমান হাফ অফ k x স্কয়ার। এখন ভিটা তুমি কি দিয়ে বের করবা, মনে করো এটা দিয়ে বের করবা, v সমান কার্যকরী ত্বরণ ইনটু t, অথবা v সমান রুট ওভার u স্কয়ার প্লাস টুয়াইস কার্যকরী ত্বরণ ইনটু s। ওই কার্যকরী ত্বরণটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবা, a প্রাইম নির্ণয়, a প্রাইম নির্ণয়। তো a প্রাইম নির্ণয় মনে করো ইফেক্টিভ ফোর্স, ইফেক্টিভ ফোর্স। তাহলে তুমি যে বল দিচ্ছ সেই বলটা কি, F, আর এখানে কি আছে, ঘর্ষণ আছে। তাহলে ঘর্ষণ যদি বিপরীত দিক থেকে বাধা দেয়, তাহলে ঘর্ষণ বলটা বাদ যাবে। ঘর্ষণ বলটা বাদ যাওয়ার পর আমরা একটা কার্যকরী বল পাবো। তো কার্যকরী বল F সমান কি, ma, এটা হচ্ছে কার্যকরী ত্বরণ, F মাইনাস Fk। তাহলে কার্যকরী ত্বরণ কত, F মাইনাস Fk বাই m। বুঝছো? তাহলে এখান থেকে আমরা কি করব, কার্যকরী ত্বরণটা বের করব, ত্বরণটা বের করে এখানে বসাই দেবো যদি এই তলে ঘর্ষণ থাকে। এক নাম্বার দিয়ে রাখো, এটা এক নাম্বার। কি বলছে একটু দেখো, একটি স্প্রিং এর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে বল দেওয়া আছে কত, 10। F এর মান দেওয়া আছে 10 নিউটন। F F
10 নিউটন বল দেওয়া আছে, প্রয়োগ করায় এটি 4 সেন্টিমিটার প্রসারিত হলো। এটা কিসের মান? x 0.04। আর এই স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত নির্ণয় করো। এটা তো লাফাই লাফাই করে ফেলবা। F সমান kx, সুতরাং k সমান F/x। তোমরা তো চাও এরকম অঙ্ক অ্যাডমিশনে আসো। বোর্ডে তো আসবেই। এই যে দিনাজপুর ডিজে কত 250 মনে হয়, একটু খেয়াল করো তো। লাল হচ্ছে সবচেয়ে দূর থেকে দেখা যায়, সবচেয়ে দূর থেকে বিপদ সংকেত। এই জন্য দেখবো যে বিয়ের শাড়িও লাল। হ্যাঁ, এখন একটু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান হইতো, মনে করো বিয়ে, খতনা, মানে বড় বড় অনুষ্ঠান, তারা অনুষ্ঠানের কালার হিসেবে লাল রং, মানে উৎসের কালারটা তার লাল নিত। বিদেশ থেকে যখন বিভিন্ন প্রেসিডেন্ট দামি মানুষরা আসে, গালিচা, যেটা এটা কি লাল গালিচা না? বিরিয়ানির এই ইয়াগুলা দেখবা, পাতিলগুলা লাল কাপড় দিয়ে ঢাকা। কেন লাল কাপড় দিয়ে? এগুলো দেখছে ঢাকি দিছে। ওই লাল যেহেতু উৎসবের কালার, বিরিয়ানি মুঘল আমলে শুধুমাত্র ওই মানে বড় বড় উৎসবেই রান্না করা হইতো। বেশি মানুষের খাবার তো ভাত চাল ইয়াটে মাংস একসাথে দিয়ে করা হইতো। ওই যে উৎসব যে ছিল ওই দিন, ওই পাতিলটাকে উৎসব হিসেবে বোঝানোর জন্য উৎসবের দিন লাল কাপড় দিয়ে মোড়াই দিত আর কি। ওই তখনকার থেকে রেওয়াজ এটা হয়ে আসতেছে এখনো। বিয়ে যেহেতু সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান হচ্ছে বিয়ে, এই জন্য তখন লাল শাড়ি ব্যবহার করা হইতো। তার আগে হলুদ। হলুদ তো হলুদ কেন লাগানো হয় বুঝতো? মাছ ভাজার আগেই হলুদ লাগানো হয়, সারা জীবন বাঁচবে। দেখো ভাজার পরে কি হয়? লাল। ভাজার পরে লাল। তাহলে তুমি এখনো সেফ আছো। দেখো ওরা কখনোই বিপদের কারণ হয় না। খেয়াল করো, 25 নিউটন বল, তাহলে F দেওয়া আছে। স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, x দেওয়া আছে কত? 0.1। একটু লিখে ফেলি। 25 F 25 নিউটন, x কত? 10 সেন্টিমিটার, 0.1। কত? 0.x কত? 0.1 মিটার। শোনো, সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, এটা কেন দিছে? কে বের করার জন্য দিছে। তোমাকে বুঝতে হবে, যখনই দেখবো যে বলের সাথে একটা প্রসারণ দেওয়া আছে, ভরের সাথে একটা প্রসারণ দেওয়া আছে, বাকি কাজ পরে, আগে তোমাকে কে বের করতে হবে। ওকে, আমরা জানি F সমান kx, তাহলে k সমান কত? F/x। তাহলে F কত? 25, x কত? স্যার ওরা ওরা ক্লাস করব না ইনশাআল্লাহ কালকে 10টায় আসো। কালকে ওদের ফিস তাহলে রবিবার থেকে একদম টানা ক্লাস করো, চিনা কলেজ খোলা পর্যন্ত। আমি আসবো না। তুমি না আসলে অসুবিধা নাই, তোমাকে আমি স্বপ্নে পড়াই দিব। আর তুমি নুডলস নিয়ে আসবা, রান্না করে যাও। স্যার রবিবার বাড়ি যাব তো, আমি আসবো না। আচ্ছা মহাপুর ক্লাসগুলো আমি করব না, যেটা আমি পাইছি ইনশাআল্লাহ। 250, এটা হচ্ছে তোমার ক্লু শেষ। এবার পরবর্তী অংশ, তোমার প্রশ্নে আসো। স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করলে, এটা হচ্ছে আমার প্রশ্নের জন্য 6 সেন্টিমিটার, তাহলে 0.06 মিটার। কৃতকাজ নির্ণয় করো। তো কৃতকাজের সূত্র কি? W সমান হাফ অফ kx স্কয়ার। তো আমরা এটার নাম দিলাম x1। হাফ অফ, কথা বলিও না, k কত? 250, x কত? 0.06 মারো। ঠিক করে বলো। ও এখানে দেখে বলছো না স্যার বের করেই বলছি 0.45 জুল। স্যার কে এর মান কি নিউটন হবে? ও নিউটন পার মিটার। এটা তোমাদের মনোযোগ দেখার জন্য, তোমাদের মনোযোগ আছে কিনা এই জন্য। ও আরেকটা একক বের করা বাকি আছে, মনে রাখিও যাওয়ার সময়।
কে এর 3টা একক ছিল, 2টা বের করছি, আরেকটা বের করতে হবে। তো এখানেই বের করে দিই, পরে আবার ভুলে গেলে তোমরা তুলে নাও, এখান থেকে বাইর করে দিলাম। W সমান কি? W সমান হাফ অফ কে এক্স স্কয়ার না? জি তাহলে কে সমান কত? 2W বাই এক্স স্কয়ার। শেষ। বলো এবার কৃত কাজের একক, কাজের একক জুল, স্বর্ণের একক মিটার, তাহলে মিটার স্কয়ার, তাহলে জুল পার মিটার স্কয়ার। ওখানে গিয়ে লিখে ফেলো এর দুইটা একক। নিউটন পার মিটার দিলেও অসুবিধা নাই, 250 জুল পার মিটার স্কয়ার দিলেও অসুবিধা নাই। এবার আমি তোমাদেরকে অন্য জায়গায় ঘুরাইতে নিয়ে যাব। হ্যাঁ মনে করো কে এর মান 200, অঙ্ক তো শেষ। মনে করো এরকম আছে, কে এর মান 250 জুল পার মিটার স্কয়ার না? না, দিব না, আমি না দিয়ে কি দিব? আর বা আর পার মিটার স্কয়ার। কি করবা এখন? ইয়া সিরিয়াস আছে জুল থেকে আর কে নিতে হবে, মনে আছে না? জুল থেকে আর কে নিলে tan ইনভার্স 7, tan ইনভার্স 7। এটা হচ্ছে কাজের আরেকটা একক, প্রয়োজন আমি আরেকবার পড়াই দিব। তবে এটা লিখে রাখো, এক আর্ক, ই আর জি আর্ক, এক আর্ক মানে হচ্ছে tan ইনভার্স 7। তখন এই আর্কটা জুল হয়ে যাবে আর মিটার স্কয়ার যা আছে তাই থাকবে। tan inverse 7 জুল। জুল অর্থাৎ 1 আর্ক মানে হচ্ছে tan ইনভার্স 7 জুল। এটা 1 আর্ক মানে হচ্ছে, বা আর্ক যেটাই বলো, tan ইনভার্স 7। লিখো 3 নাম্বার বাড়ির কাজ পারবা না? প্রথমে কি করবা? 10 সেন্টিমিটার x দেওয়া আছে, f দেওয়া আছে, কে বের করবা? হাফ অফ কে এক্স স্কয়ার। এই x1 ধরবা, এটাকে। শেষ। এটা বাড়ির কাজ। এখানে যাও। সুন্দর একটা প্রশ্ন, কোথাও আসে নাই, অ্যাডমিশনে আসতেও পারে, বলা যায় না। এখানে যে শব্দগুলো আছে এগুলো আমি ইউজ করি নাই, এটা এইভাবেই ছিল। নতুন নতুন শব্দ, সিনেমাটিক অনেক শব্দ পাবা এখানে। একটি বন্দুকের স্প্রিং ধ্রুবকের মান, তাহলে এটা কিসের মান? লেখা আছে কিসের মান? এটা কে এর মান। তাহলে কে সমান হচ্ছে 80 নিউটন পার মিটার। স্প্রিংটিকে 0.015 কেজি ভরের, তাহলে ভর দেওয়া আছে না? এত ভরের বল। এখন বল বলতে তো ফোর্সও বোঝায়, এমনি মানে ছোটখাটো গোলাকার বলও বোঝায়, এই জন্য আবার ব্র্যাকেটে লিখে দিয়েছে। তার মানে এটা বল, স্পেয়ার শেপ, গোলাকার শেপ, ওইটার ভর দেওয়া আছে, দিয়ে এত প্রসারিত করা হলো। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, স্প্রিংটির স্থিতি শক্তি কত? তাহলে স্থিতি শক্তি কত? W সমান কত? হাফ অফ কে এক্স স্কয়ার, হাফ অফ কে এক্স স্কয়ার। কে তো দেওয়া আছে কত? 80, x কত? 0.15। কত? 0.12। কত আসছে দেখো? 576। কথা কি সত্য? এত জুল, 0.576। এরপরে কি বলছে দেখো, এরপরে কি বলছে একটু খেয়াল করো। স্প্রিংটির স্থিতি শক্তি কত? এত। এরপর স্থিতি শক্তি, যদি বন্দুকটির ঘোড়া মানে বুঝছো কিনা? ট্রিগার, হ্যাঁ, টানা মানে কি পুল, টান দিছে হয়, তাহলে ওই বলের গতিবেগ কত হবে? তো একদম ইজি না? তাহলে W কত? হাফ অফ কে এক্স স্কয়ার না? এই হাফ অফ কে এক্স স্কয়ার মান কত? 0.576। তাহলে এটাকে যখন আমরা টেনে যখন ছেড়ে দিব, তখন এটা কিসে রূপান্তর হবে? গতিশক্তিতে। কত? হাফ অফ এক্স স্কয়ার, এই হাফ অফ এম ভি স্কয়ার, হাফ অফ এম ভি স্কয়ার। এখন ভর লাগবে কিনা? ভর লাগবে কিনা? লাগবে, ভর দিয়ে দিচ্ছি।
তাহলে v সমান 0.576 ইন্টু 2 বাই m রুট ওভার m বসাইছো? ও এখান থেকে দেখে বলে দিছো? না না তোমার কত আসছে? 8.69 এত ভাই বলতেছিলাম। কত নাম্বার এটা? 5 নাম্বার। তাহলে 8 মিলিগ্রাম, তাহলে tan ইনভার্স 3 দিয়ে গুণ করলে কিন্তু শেষ। প্রথমে মিলি থেকে গ্রামে নিতে হবে। তাহলে মিলি মানে tan ইনভার্স 3, গ্রামে গেল আবার গ্রাম থেকে কেজিতে নিতে হবে tan ইনভার্স 3, tan ইনভার্স 6। তাহলে ডাইরেক্ট কি করবা? মিলিগ্রাম দেখে tan ইনভার্স 6 দিয়ে গুণ করে দিবা, শেষ, ঝামেলা শেষ। আচ্ছা, আমরা ভরের কাজটা করে ফেললাম। যে খেলনা বন্দুক স্প্রিং এ 6 সেন্টিমিটার সংকুচিত করে এত ভরের একটি পাথর স্প্রিং এর সংস্পর্শে রেখে দেওয়া হলো। তাহলে সংকোচনের মান দেওয়া আছে x 6 সেন্টিমিটার 0.06। স্প্রিং যখন সাম্য অবস্থায় পৌঁছাবে তখন ব্যাক কত? এই হলো স্বাভাবিক স্প্রিং। এই স্প্রিংটাকে সংকোচন করা হয়েছে, এই সংকোচন করা হয়েছে, সংকোচন করে এখানে একটা বস্তু রেখে দিয়েছে। তাহলে কতটুকু সংকোচন করা হয়েছে? x পরিমাণ। তাহলে কৃত কাজ কত? হাফ অফ কে এক্স স্কয়ার। ছেড়ে দেওয়া মাত্রই এটা v ব্যাগে গতিশীল হবে। তাহলে কত? হাফ অফ m v স্কয়ার, হাফ অফ কে এক্স স্কয়ার, হাফ মারা গেল। তাহলে v সমান কত? k বাই m ইনটু এক্স স্কয়ার রুট ওভার। সংক্ষেপে এমসিকিউ এর জন্য ইউজ করবা রুট ওভার k বাই m ইনটু x। k কত? 320। ভর 8 ইনটু tan ইনভার্স 6 ইনটু প্রসারণ 0.06 12। কইতে পারে, কারণ ওই ভরটা মনে হয় আমি চেঞ্জ করে ফেলছি। ভরটা হয়তো আমি চেঞ্জ করে ফেলছি আর কি। ভরটা মনে হয় গ্রামে ছিল, তো পরে আমি এই জিনিসটা বোঝানোর জন্য হয়তো মিলিগ্রামে দিয়ে দিছি, এই জন্য এখানে 12 এখনো রয়ে গেছে। ওকে, কত বলো তো? 379.47 379 79 দশমিক 47 হ্যাঁ, এরপর এটা অসাধারণ প্রশ্ন। এটা সুন্দর প্রশ্ন, খেয়াল করো কি বলছে। একটি খাড়া স্প্রিং এ, এই কনসেপ্টটা তাহলে চেঞ্জ হলো, খাড়া স্প্রিং, এই এটা এই হচ্ছে খাড়া স্প্রিং। একটি খাড়া স্প্রিং এ 1.2 কেজি ভরের একটি বস্তু জুড়ে দেওয়ায় স্প্রিংটি এত প্রসারিত হলো। তার মানে এভাবে না, এটা ঝুলন্ত আছে। এই হচ্ছে স্বাভাবিক স্প্রিং, তারপরে কি করছে? ভর ঝুলাইছে, এই ভর, ভর কত? 1.2 কেজি ভর ঝুলাইছে। এই ভর ঝুলানোর কারণে কি হয়েছে? প্রসারণ কতটুকু? x 0.08। কেন দিল এটা? কে বের করার জন্য। কারণ বল আছে মানে কি, নিচের দিকে বল আছে, F সমান mg। যেহেতু বল পাইছো, তোমার আর কেউ আটকাইতে পারবে না। F সমান কত? kx, F সমান কত? mg kx। তাহলে k সমান mg বাই x m। তাহলে 1.2 9.8 x কত? 0.08 মারো 100। ঠিক তো? দেখিও নিউটন পার মিটার। তোমাদের বিশ্বাস আছে? 147 নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবক বের করছি, স্প্রিং এর স্থির শক্তি নির্ণয় করো, হাফ অফ কে এক্স স্কয়ার, শেষ। এটা বের করলাম না। অতিরিক্ত কত ভর জুড়ে দিলে স্প্রিংটি আরো অতিরিক্ত এতটুকু প্রসারিত হবে? বলছে অতিরিক্ত কত ভর জুড়ে দিলে। তাহলে এখন কতটুকু প্রসারণ হয়েছে? 0.08। এখানে অতিরিক্ত আরো কতটুকু যুক্ত করতে হবে যেন যেন তাহলে এটা কি অতিরিক্ত? অতিরিক্ত। আচ্ছা, তাহলে আমরা এখন অতিরিক্ত ভর ঝুলাই দিব। তাহলে অতিরিক্ত ভরটা কত? m প্রাইম।
এম প্রাইম। তাহলে টোটাল ভর কত? এম প্রাইম প্লাস এম। তাহলে আমরা এম প্রাইম দিয়ে অঙ্ক করব। তাহলে এতটুকু কি আগের প্রসারণ না এক্স, তাহলে এই অতিরিক্ত প্রসারণটার নাম দিব আমরা এক্স প্রাইম। ওকে, তাহলে এম জি সমান কত? কে এক্স। যতক্ষণ পর্যন্ত স্প্রিং পরিবর্তন হবে না এতক্ষণ পর্যন্ত কে চেঞ্জ হবে না, না কাটলে, তারপর পদার্থ দূষিত না করলে, ভেজাল না মিশাইলে, যেভাবে আছে সেভাবে স্প্রিংটা, তাহলে কে চেঞ্জ হবে না। তাহলে অতিরিক্ত ভর অতিরিক্ত এক্স, সিম্পল। তাহলে এম প্রাইম সমান কে ইন্টু এক্স প্রাইম বাই জি। কে কে হচ্ছে 147, অতিরিক্ত 0.16, পৃথিবীতে থাকলে 9.8। মারো, পৃথিবীতে মারো। 2.4 হ্যাঁ, এটা মিস, সাকসেস। আরো অতিরিক্ত এত যদি জিজ্ঞেস করতো মোট ভর কত হবে, মোট প্রসারণে এটার সাথে আগেরটা যোগ করে দিই। এটা পারবা কিন্তু দেখো ময়মনসিংহে আসছে 23। একটি স্প্রিং এর উপর, বুঝে নাও কনসেপ্ট বুঝে নাও, একটি স্প্রিং এর উপর 10 নিউটন বল প্রয়োগ করায়, তার মানে কি এফ দেওয়া আছে, এই এফ দেওয়া আছে, বল প্রয়োগ করায় 4 সেন্টিমিটার প্রসারণ হয়। আমরা ইশারা বুঝে গেছি, কে বের করা যাবে। তাহলে কে সমান কত? এফ বাই এক্স রেখে দিলাম। স্প্রিংটিকে প্রথমে 6 সেন্টিমিটার, পরবর্তীতে আরো 6 সেন্টিমিটার প্রসারণ করা হলো। প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ সমান হবে কিনা। প্রথমে 6 সেন্টিমিটার, পরে আরো মানে কি? হ্যাঁ, আরো মানে 12। গুড, আরো মানে 12। তাহলে এফ সমান কে এক্স, কে সমান এফ বাই এক্স। প্রসারণ বল 10 নিউটন, আর এক্স হচ্ছে 0.04। মারো 250। 250 আবার কি কথা, নিউটন পার মিটার। ওকে, প্রথম ক্ষেত্রে কত? কৃত কাজ W1 সমান কত? হাফ অফ কে x1 স্কয়ার। প্রথম ক্ষেত্রে প্রথম প্রসারণ এই হলো স্প্রিং। স্প্রিংকে আমরা যদি x পরিমাণ প্রসারণ করি, প্রথম ক্ষেত্রে x1 হচ্ছে 6 সেন্টিমিটার, 1/2 কে 250 ইন্টু 0.06 স্কয়ার। মারো 0.45 0.45 জুল। দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ W2 হাফ অফ কে x, হাফ অফ কে দ্বিতীয় ক্ষেত্রে এই তাহলে তাহলে আরো কত? 6 সেন্টিমিটার প্রসারণ করছে। দ্বিতীয় ক্ষেত্র মানে কোনটা, 6 না 12? 12 দ্বিতীয় ক্ষেত্র, টোটাল হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। পরবর্তীতে মানে কি, পরবর্তী 6। তো মনে আছে না, তোমাদের মনে আছে কিনা দেখো, যে W সমান কি, হ্যাঁ ওইটাই লিখে শুরু করো, অসুবিধা নেই। W2 মাইনাস W1, এটাই তো দ্বিতীয় ক্ষেত্র, তাই না? এই যে প্রথম ক্ষেত্র হচ্ছে এটা 6, তো দ্বিতীয় ক্ষেত্র মানে পরবর্তী 6। তো পরবর্তী 6 বের করবা কিভাবে টোটাল থেকে, যেটা আমরা হাফ অফ কে এক্স 2 স্কয়ার, হাফ অফ কে এক্স 1 স্কয়ার। তোমাদেরকে বলছিলাম দ্বিতীয়টা, তাহলে হাফ অফ কে এক্স 2 স্কয়ার এক্স 1 স্কয়ার। এই দ্বিতীয় ক্ষেত্রে x2 টা হচ্ছে 6 প্লাস 6 12 সেন্টিমিটার, 0.12 মিটার। বসাই দাও। হাফ অফ কে, কে হচ্ছে তোমার 250, 250 হাফ, হাফ ইন্টু 250, 0.12 স্কয়ার, 0.06 স্কয়ার। মারো 0. দ্বিতীয় ক্ষেত্রে মানে দ্বিতীয়টা,
দ্বিতীয় টার্ম মানে পরবর্তী 6। তো পরবর্তী 6 বের করতে হবে একদম প্রথম থেকে হিসাব করে। টোটাল 12 থেকে 12 কাজ থেকে 6 কাজ বাদ দিবা। এই